তো বন্ধুরা গুড ইভিনিং। সন্ধ্যেবেলায় তোমাদের সামনে আজকে ব্লগটা শুরু করছি। প্রত্যেক দিন সকাল থেকে ব্লগ শুরু করি, তো আজকে ভাবলাম যে সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করা যাক। আজকে হচ্ছে ভেড়ার ঘর পোড়া, কারণ কালকে হচ্ছে দোল, মানে পুজো কালকে। তো সেই কারণে কিন্তু আমাদের এখানে আগের দিন ভেড়ার ঘর পোড়া হয়। তো তোমাদের ওখানে কাদের কাদের বাড়িতে ভেড়ার ঘর পোড়া হয় বা কারা কারা দেখেছো অবশ্যই জানিও কমেন্টে। তো এখন সেখানে যাওয়া হবে, আর সেখানে আমি যাব না, বুনু, দুই বুনু ভাই ওরা যাবে, কারণ আমাদের বাড়ি থেকে একটু দূরে, সেখানে আর আমি যাব না। তোমরা জানোই আমার ভীষণ সর্দি, ভীষণ জ্বর উঠেছে, সারাটা দিনে শুয়েছিলাম, তো তাই আমি যাব না। ওদের কাছে মোবাইলটা দিয়ে দেবো, বলবো যে সেই স্মৃতিগুলো তুলে আনতে। অনেক দিন থেকে আমি মানে ভেড়ার ঘর পুরা দেখি না। আগে আগে যখন ছোট ছিলাম তখন যেতাম, এখন সেরকম বেশি একটা যাওয়া হয় না, তার কারণ এখন বড় হয়ে গেছি, সংসার টংসার এইসব নিয়ে যাওয়া হয় না। তো তাই যাই না। ভাই আর বুনু যাচ্ছে, ওদের কাছে মোবাইলটা দিয়ে দিই। তো চলো তোমরা দেখতে থাকো আমাদের এখানে ঠিক কেমন আনন্দ হয় সব কিছু। আজ হচ্ছে ন্যাড়াপোড়া, কাল হচ্ছে দোল। তো আমি দুদিনের ভিডিওই আজকে তোমাদের সামনে দেব। এটা হচ্ছে আমার বড় মামা এখানে পুজো করছে, আমাদের বাড়ির সামনের বাড়িতেই পুজো হচ্ছে। তো সেখানেই মামা পুজো করছে, ন্যাড়ার যে ঘরটা বানায়, বা আমরা না এটাকে ভেড়ার ঘর বলি, যে ভেড়ার ঘর পোড়া। এটা ছোট থেকে বলে আমাদের অভ্যাস হয়ে গেছে। তো ছোট থেকে এটাই জানতাম ভেড়ার ঘর পোড়ানো হয়। এখন আস্তে আস্তে অনলাইনের যুগ এসেছে, তারপর এইসব ভিডিও টিডিও দেখে শিখেছি যে এটাকে বলা হয় ন্যাড়ার ঘর পোড়া। আমাদের মধ্যে এই ন্যাড়ার ঘর পোড়াতে বেগুন নিয়ে যেতে হয়। বাড়ি থেকে বেগুন নিয়ে গিয়ে সেই বেগুনগুলোকে পুড়িয়ে নিয়ে এসে তারপর বাড়িতে কিন্তু প্রসাদ হিসাবে সেই বেগুনগুলোই খাওয়া হয়। আর তোমাদের মধ্যে কেমন করে হয় অবশ্যই জানিও। তো এখানে দেখো অনেক লোকজন ভিড় করে আছে, তার কারণ সবাই এখানে বেগুন পুড়তে দিয়েছিল, আর এখন বেগুন খোঁজাখুঁজির কাজ লাগছে। সবাই সবার বেগুনগুলো খুঁজে খুঁজে বাড়িতে নিয়ে যাবে, কেউ একটা দুটো এভাবে। আর এখানে ভাই গেছিলো, বোন গেছিলো, আর ভাই যে বেগুন পুড়ে নিয়ে এসেছে, এখন সবাইকেই এই বেগুন পোড়াটা অল্প অল্প করে দেবে। এটাই হচ্ছে আমাদের মধ্যে এই ন্যাড়া পোড়ার প্রসাদ। আর বাবাও এখানে রয়েছিল, বাবা, মা, ভাই, বোন, আমি, তারপর আরেকটা বোন, সবাই রয়েছিল। তো সবাই এখানে প্রসাদগুলোকে খেয়ে নিলাম। আর এটাই হচ্ছে আমাদের এখানে কিন্তু ন্যাড়া পোড়ার যে প্রসাদ, এটাই হচ্ছে মেন। তোমাদের ওখানে কি প্রসাদ দেয় জানি না, অবশ্যই বলো। তো এদিকে এখন আমার রুটি করতে হবে। সেখান থেকে এসেছে ভাই আর বোন। তো এর মধ্যে না আমি রুটি করছিলাম, কারণ আমার ভীষণ শরীর খারাপ, জ্বর আর সর্দি লেগেছে। তো ভাবলাম রাত্রেবেলা অন্য কিছু খাবো না, রুটি খাবো। এই যে একটা রুটি করে ফেলেছি, এটা নিচে আছে গরম জল। আর আমি সবসময় রুটি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল এসব দিয়ে খাই। এসব দিয়ে যদি খাওয়া হয়, মানে সর্দি টর্দি যদি লাগে, তাহলে এসব দিয়ে খেলে না মানে ভেতর থেকেই মানে একটু আরাম পাওয়া যায়। আর সর্দির সময় দেখবে কোনো কিছুই ভালো লাগে না, কিন্তু তোমরা এভাবে খাবে দেখবে অনেকটাই ভালো লাগে। তো এই যে রুটিগুলোকে এখন বানিয়ে নেব। আর আমার রুটি সেরকম বেশি একটা ফোলে না, কয়েকদিন খুব ফুলেছিল, এখন জানি না কেন ফুলে না আবার। তবু চেষ্টা করছি ফোলা ফোলা রুটি করতে। ফোলা ফোলা রুটি দেখতে ভালোই লাগে, কিন্তু জানো আমার মা না এর মতো মানে এতটুকু ফোলা রুটি করতে পারে না। আমার মা রুটি করলে একদমই কম ফোলা হয়। আর আমার বাবা বলে সবসময় বুড়ি রুটি করবে, মানে আমার বাবা কিন্তু আমাকে ভালোবেসে বুড়ি বলে ডাকে। তো বলে কি বুড়ি রুটি করবে। তো এই কারণে আমি রুটি করি, কারণ আমার রুটিগুলো নরম হয়, তাছাড়া কিন্তু ফোলে। কিন্তু এই যে এতটুকু ফুলছে এটা, আর এই যে এটা কিন্তু এই যে অতটুকু ফুলেছে, কিনারগুলো ফুলেনি, কিনারগুলো হয়তো মোটা হয়ে গেছে ওই কারণে। এই দেখো ফুলে উঠছে রুটিটা। আর আজকে শুধু আমার জন্যই রুটি করছি। আর আমার ভাই রুটি দেখলে পুরো পাগল হয়ে যায়, মানে ও রুটি এতই ভালোবাসে। ও অনেক দিন আগে না এক জায়গায় পরীক্ষা দিতে গেছিলো, ডিএলএড করছে, তো ডিএলএডের পরীক্ষা দিতে গেছিলো। সেখানে গিয়ে ভাত খায় না, শুধু রুটি খায়। সাথে আরেকটা ভাই ছিল, সে আমার বাড়িতে ফোন করে বলে যে এরকম কেন করছে, ও শুধু রুটি খায়, ভাত খায় না কেন। তো তারপর তাকে বলা হয়েছিল যে ও এরকমই, রুটি খেতে ভালোবাসে, ভাতটা না হলেও ওর চলে। আর রাত্রেবেলা হয়তো রুটি খাওয়াটা ভালো, আমাদের বাড়িতে হয় না, ভাত অনেকগুলো রয়ে গেছে, দুপুরবেলা আমরা কেউ খাইনি।
মা বাবা কেউ খাওয়া হয়নি, শুধু ভাই খেয়েছে দুপুরবেলায়। আমারও তো ভীষণ জ্বর, আমিও খাইনি, ওই কারণে অনেক ভাত বেঁচে গেছে। ওরা সবাই ভাত খাবে আর আমি এদিকে রুটি খাবো। তো চলো এখন ঝটপট করে রুটিগুলো। গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে আলনা টালনা গুছিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে ঘরটাকে মুছে নিয়েছি। তো দেখো ঘরটাকে মুছে নেওয়ার পর একটা অন্যরকমই অনুভূতি। প্রত্যেক দিন সকালে যদি কাজের ফাঁকে একটু ঘরটাকে মুছে নেওয়া যায় না, তখন দেখবে সকাল সকাল খুব ভালো লাগে। আজকে হচ্ছে দোল। আমার শরীর ভীষণ খারাপ, কালকে রাত্রে 103 জ্বর এসেছিল। এদিকে ভাই সকাল সকাল আমার শরীর খারাপ দেখে পুজো করে নিচ্ছে। দোলের দিন আমরা কিন্তু একটু সকাল সকালই পুজো দিই, মানে ধরো এই 8টা সাড়ে 8টার মধ্যে আমরা পুজোটা সেরে নিই। তো তাই ভাই দিচ্ছে। আর সত্যি আজকে যদি ভাই বাড়িতে না থাকতো কী অবস্থা হতো, মারও প্রচণ্ড শরীর খারাপ। তো হ্যাঁ, আমি ভাবছিলাম যে পুজোটা আমিই দেবো। মা বললো তোর যা জ্বর এসেছে তুই চান করিস না, কিন্তু চান না করলে দেখবে জ্বরটা একদমই কমতে চায় না। ভাই বললো যে দিদি তোর এখন চান করতে হবে না, সকাল সকাল পুজোটা আমি দিয়ে দিই, তারপর তুই আবার ঠাকুরের পায়ে আবির ছুঁয়ে নিস। তো মাও বললো, ভাইও বললো। তো বললাম ঠিক আছে, এখন আর করবো না, কারণ শরীরে প্রচুর প্রচুর জ্বর এসেছে, তার সাথে সাথে কাশি সর্দি আছেই। তো এদিকে কিন্তু তুলসী মন্দিরে দিয়ে দিয়েছে, ঘরের যে ঠাকুরটা আছে সেটাতে দিয়েছে। এখন আমাদের মধ্যে প্রত্যেকটা ঘরের দরজায় দরজায় কিন্তু এভাবে আবির ছোঁয়ানো হয়, অল্প অল্প করে আবির ছোঁয়ানো হয়। তো তোমাদের বাড়িতেও কি এরকম হয় অবশ্যই জানিও, কারণ আমার মানে জানতে খুব ইচ্ছে করে। তো আমাদের বাড়িতে এভাবে হয়, তোমাদের বাড়িতে ঠিক কেমন কেমন করে হয় সেটা জানি না, তো তাই প্রচুর জানতে ইচ্ছে করে জানো। তো আমাদের হচ্ছে ঘর হচ্ছে 3টা, আর একটা হচ্ছে গোয়াল ঘর। প্রত্যেকটা ঘরের দরজায় দরজায় ভাই কিন্তু এভাবে অল্প অল্প করে আবির ছুঁয়ে নিচ্ছে। আমার ভাই না ছেলে হলেও না মেয়েদের কাজ অনেক কিছুই পারে। আমার ভাই বাড়িতে থাকলে এত অসুবিধা হয় না, আমি যদি বাড়িতে নাও থাকি ভাই একদম মানে সব কিছুই করতে পারে, বাসন ধোয়ার থেকে শুরু করে সব, শুধু রান্নাটাই বেচারা পারে না। তো এইদিকেই হচ্ছে সমস্যা। আর আমি যে তখন বাড়িতে ছিলাম না, কিছুদিন গয়ায় ছিল মা, তখন কিন্তু ভাই রান্না টান্না সব করেছে। আর আজই কিন্তু আমাদের বাড়িতে হোলি লেগে গেছে। তো এদিকে আমি মাথার মধ্যে পুরো দমে বাম দিয়ে দিয়েছি, মানে আমার প্রচুর মাথা ব্যথা করছে, প্রচুর জ্বর এসেছিল। তো এতক্ষণ শুয়েছিলাম, বাড়িতে দেখি হোলি উৎসব আমাদের বাড়িতে লেগে গেছে। এই একটা পাগলি, এই যে আমার একটা বুনু আসতে চায় না জানো, এই দেখো ও পুরো মাথায় একদম রং টং দিয়ে হাত টাত, ওই মাথাটা দেখো কি করেছে। আজকে দোল না কালকে? হ্যাঁ আজকে। আজকে মানে কি বলবো, আমাদের বাড়িতে হোলি লেগেছে। 1 নাম্বার আমার ভাই, 2 নাম্বার বড় বোনটা যে আছে ও, আর এই যে 3জনে এত। এই যে আমাদের বাড়ির আরেকজন পুরো চান করে ফেলেছে, এতই আমার ভিজাইস না, এতই রং খেলেছে আজকে। কালকে কি খেলবে জানি না, কালকে রং খেলবি না? আমার ভিজাইস না কিন্তু, আমি চান করবো না। হ্যাঁ আজকে না, কালকে যদি শরীর ভালো হয় তাহলে রং খেলবো না, খেলবো না। হবে না, না আমার শরীর ভালো না, আমি খেলবো না। তো মুখটা সাবান দিই নাকি বুনু? হ্যাঁ মুখটা সাবান দিলি নাকি? পুরো লাল হয়ে গেছে। তো চলো পরে তোমাদের সাথে আবার কথা বলবো। বোন এখানে কি সুন্দর করে আলপনা দিয়েছে, ওদের ঘরে যে রঙগুলো এনেছে ওগুলো দিয়ে কি সুন্দর করে আলপনা দিয়েছে। আমিও ভাবছি যে এখন চানটা করে আমিও আমাদের ওই জায়গাটার মধ্যে আলপনা দিই, তুলসী মঞ্চটার ওখানে। আমি ভাবছি এই যে পাকা জায়গাটা আছে এখানে দেবো। তো তার আগে উঠান টুঠান ঝাড় দিয়ে পরিষ্কার টরিষ্কার করে নিই, করে তারপর এই জায়গাটার মধ্যে একটা সুন্দর করে আলপনা আঁকবো। তো কোনো রকমে মাত্র চান করলাম, মাথাটা ভিজাইনি কারণ শরীরটা তো সেরকম ভালো না, তো তাই মাথা ভিজাইনি। এখন চলে এলাম ঠাকুর ঘরে। তো তার কারণ হচ্ছে আমি এখন একটু আলপনা দেব। এই যে বাবা এই দুটো আবির এনেছে, এই দুটো কালার, এগুলো দিয়ে এখন আলপনা দেবো তুলসী ঘরটার সামনে। কথাও বলতে পারছি না, এত সর্দি লেগেছে। চলো এগুলো দিয়ে বসে বসে এগুলো দিয়ে আলপনা দিই। আমার এভাবে এই আবির দিয়ে আলপনা আঁকতে দারুণ লাগে। তো এখানে একটা ছোট্ট করে আলপনা আঁকবো, তার কারণ আমাদের এখানে না বেশি একটা জায়গা নেই। তো প্রত্যেক বছরই আলপনাটা দিই, সকাল সকালে আমি কিন্তু পুজো টুজো দিয়ে আলপনাটা আঁকি। তো এবার আর সেরকম সকাল সকাল হলো না, তো তাই দুপুরের দিকে কিন্তু আলপনাটা এঁকে নিচ্ছি। ভাই বলছে যে তুই আলপনা দিবি তাহলে বেশি সুন্দর হবে, আমি তো পারি না। তো বললাম যে ঠিক আছে, আমি যদি দুপুরবেলায় চান করি তাহলে আমি আলপনা দেবো। আমার আলপনা আঁকতে ভীষণ ভালো লাগে।
তো বন্ধুরা আমি একটু রেডি হয়ে গেছি, এখন বিকেল 5টার মতো বাজে, প্রচুর সর্দি লেগেছে। তো রেডি হয়ে গেছি, একটা স্পেশাল জায়গায় যাচ্ছি। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি, যে ব্যাগপত্র এখানে সব আমার কাগজপত্র সব কিছু আছে। তো একটা পার্সোনালি কাজ আছে, সেটা আমি করতে যাচ্ছি। যদি হয় তাহলে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো চলো সেখানে যাই, গিয়ে দেখি। আর আমি টিপ পরতে ভুলে গেছি, তো চলো বাড়ি থেকে ঝটপট করে টিপটা পরে আসি। আর কোথাও গেলে আমি সেরকম সাজি না, এই সিম্পলভাবে চলে যায়। একটা কুর্তি, নিচে ঢোলা প্যান্ট, উপরে সোয়েটারটা পরে নিচে, কারণ ভীষণ ঠান্ডা লাগছে আমার, আর মনে হয় জ্বর আসবে ওর জন্য। তো চলো ঝটপট করে টিপটা পরে। তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি। আমি কাল বিকালে বলেছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কি কাজে যাচ্ছি, সেটা যদি হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করব। তো ভাগ্যক্রমে সেই কাজটা হয়ে গেছে, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করব। হয়ে গেছে বলতে আমি সেখানে গেছিলাম ইন্টারভিউ দিতে। তো ইন্টারভিউ দিয়ে এসেছি, আর ইন্টারভিউতে আমাকে জানিয়েছে 1 মাস পর জানাবে। তো 1 মাস পর জানাবে মানে 1 মাস পর আমাকে জানাবে যে আমি কাজ মানে জয়েন্ট হব কি না, সেটাও আমার পার্সোনালি ব্যাপার। বলে দিয়েছে যদি জয়েন্ট হতে চাও তো হতে পারো 1 মাস পর। তো কী কাজ সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। ইন্টারভিউতে আমি কাল যখন দিয়ে এসেছি, আজকে 10টার সময় ইমেল এসেছে, ইন্টারভিউতে আমি পাস করে গেছি। আর কাজটা বেশি দূরত্ব নয়, আর কাজটা মানে সেরকম কি বলবো, কোনো গভর্নমেন্টেরও নয়, কোনো কিছুরই নয়, একটা পার্সোনালি কাজ বলতে গেলে। তো সেটা কি, সেটা হচ্ছে এখন দেখবে নতুন নতুন অনেক কোম্পানি খুলছে। আমাদের এদিকে একটা নতুন কোম্পানি খুলেছে, সেটা হচ্ছে মানে সাপ্লাই দেওয়া, ফুড সাপ্লাই দেয়। যেমন অনলাইনে জিনিস মানুষ অর্ডার দেয়, সেই অনলাইনে জিনিসগুলো সাপ্লাই দিতে হয়। তো সেটা হচ্ছে ডাটা এন্ট্রির কাজ, মানে সেখানে কম্পিউটারে বসে বসে আমার সাপ্লাই দিতে হবে জিনিসগুলো, অর্ডারগুলো নিতে হবে, তারপর অর্ডারগুলোকে পারচেস করতে হবে, মানে সব কিছু আমার কম্পিউটারের কাজ হবে। তো সেটার জন্যই আমি ইন্টারভিউ দিতে গেছিলাম। আর আমার কম্পিউটারের নলেজ আছে যতটুকুই আছে। তো তারা বলেছে যে কম্পিউটারের নলেজ অনুযায়ী আমার কাজটা হবে। আর 1 মাস পর আমি কাজে জয়েন হব কি না তাদেরকে জানাতে, কারণ সেখানে একজন না অনেকজনই ছিল। আর কালকে ইমেলটাতেও বলেছে যে আমি মানে সেই কি বলে এটাকে, ইন্টারভিউটাতে পাস করে গেছি। 1 মাস পর আমাকে জয়েন্ট হতে বলেছে। 1 মাস বলতে এখানে 1 মাসও না, আজকে হচ্ছে 27 তারিখ। তো এটার একটা মানে নিয়ম আছে, যে কোনো কাজের একটা নিয়ম আছে, দেখবে যে 1 তারিখ হয়তো জয়েন্ট হতে হয়, বা মানে 1 থেকে 10 তারিখের মধ্যে জয়েন্ট হতে হয়। তো আমারও সেরকম 1 থেকে 10 তারিখের মধ্যে জয়েন্ট হতে হবে। কাজটা যদি পেয়ে যাই, সত্যি আমার ভাগ্যের সীমা থাকবে না। মাইনা কত, মানে বেতন কত, সব কিছু তোমাদের সাথে পরে আস্তে আস্তে শেয়ার করবো। এতটুকু তোমাদের সাথে বলার কথা ছিল। তো জানি অনেকেই খুশি হয়েছে, আর অনেকেও হওনি, তো কি বলবো। তো বন্ধুরা যে কাজে গেছিলাম সেই কাজের থেকে ফিরে এলাম। তো প্রচুর জ্বর শরীরটার মধ্যে এখনও। আর মায় রুটি করছিল, হঠাৎ করে মামা বাড়ি থেকে ফোন এলো, জানি না কি দরকার, ফোন করেছে বড় মামা, যেতে বললো। তো মাকে বললাম যে রুটিগুলো আমি করি, তুমি চলে যাও। তো ওই ওষুধ টষুধ খেয়ে এখন এই যে রুটির এখানে এলাম। তো চলো তোমাদেরকে দেখাই, মা আমার জন্য একটা জিনিস তুলে এনেছে। আমার শরীরে রক্তের উৎপাদন কম, তো সেই কারণে। তো চলো তোমাদেরকে দেখো, আমার মা আমার জন্য এই পাতাগুলো তুলে এনেছে। এই পাতাগুলো না আমাদের বাড়িতেই আছে, এগুলো শাকও খাওয়া যায়, এমনকি এগুলো দিয়ে ভাজা বড়া সব কিছুই খাওয়া যায়, কাঁচাও খাওয়া যায়, এমনি চিবিয়েও খাওয়া যায়, রস করেও খাওয়া যায়। তো এই যে এই পাতাগুলো সবগুলো আমার জন্য তুলে এনেছে। এগুলোকে আমরা কুলেখাড়া বলি। তো এই কুলেখাড়াটা আমার জন্য এনেছে মা। এই কুলেখাড়াটা আমার জন্য এনেছে, তার কারণ আমার শরীরের রক্ত উৎপাদন কম। এমনিতেই অরুণাচল থেকে আসার পর থেকেই শরীর ভীষণ দুর্বল, ঠিকমতো খেতেও পারি না, কোনো কিছু ভালো লাগে না কিছু। তো মা আমার জন্য যেগুলো তুলে এনেছে, আজকেই সন্ধেবেলায় চিবিয়ে খেয়ে নিয়েছি কয়েকটা। এগুলো খেতে না আমার বেশ ভালো লাগে, বড়া বলো, শাক বলো, সব কিছুই ভালো লাগে। আর আমার সবথেকে ভালো লাগে এমনি চিবিয়ে খেতে, সকালবেলায় খালি পেটে এমনি চিবিয়ে খেতে, এটা বেশি ভালো লাগে। তোমরা কারা কারা এগুলো খেয়েছো বা এখনও খাও অবশ্যই জানিও। এটা খাওয়া অনেক উপকারী, শরীরের অনেক রকম রোগ ব্যাধি এগুলো ঠিক হয়ে যায়। এমনকি যাদের শরীরে রক্ত কম, প্রেশার লো, তাদেরও কিন্তু প্রেশার ঠিক হয়ে যায়। সব কিছুর দিকেই এটা ভালো। তো যখন বাবা প্রথম অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো তখন এই পাতাগুলো ডাক্তার বলেছিল আমাদেরকে খেতে, মানে আমাদেরকে না, বাবাকে খেতে বলেছিল। তো তখন ডাক্তারকে আমি বলেছিলাম যে আমার রক্তের উৎপাদন কম, কারণ আমার একবার টাইফয়েড জ্বর হয়েছিল। তখন রক্ত যখন আমি মানে পরীক্ষা করি, তখনই ডাক্তার বলে দিয়েছিল আমাকে যে তুমি কোথাও রক্ত দান করো না, তোমার রক্তের উৎপাদন কম। তো তখন থেকে ডাক্তারবাবু আমাকে বলেছিল তুমিও ওই পাতাগুলো খেতে পারো, অনেকটা উপকারী, অনেকটা ভালো। তো তখন থেকে কিন্তু আমিও খাই, আমার বাবাও খায়। আমার বাবার শরীরে প্রায় 3 বোতল রক্তর মতো দেওয়া আছে, লোকের রক্ত। তো তারপরের থেকে কিন্তু বাবাও কিন্তু এটা খাওয়া শুরু করেছে। এদিকে রুটি করছি, এই রুটিটা একদম চটচটে হয়ে গেছে,
ভেবেছিলাম একটা তেল দিয়ে রুটি করব, রুটিটা একদমই বেলতে পারিনি, একদমই ভালো করে বেলতে পারিনি। মা বাবা ওরা দুজনেই গেছে মামার বাড়িতে, একটু পরে চলে আসবে। আমি প্রথমে ভেবেছিলাম রুটিগুলো না তেল দিয়ে মানে তেল রুটি করব, তো সেটা আর হলো না। এখানে দুটো আর এখানে একটা তিনটে, আর এখানে গুলে রেখেছি অনেকগুলো, কিন্তু এগুলো করব না, কারণ মামা বাড়ি থেকে ফোন করে বলল যে কিছু একটা পাঠাবে আমাদের জন্য। এটাকে এখন ঢেকে রেখে দেব, এটা আর করব না, এটা কালকে করব সকালবেলা। কালকে রুটি খাওয়া হবে আর আলুর তরকারি করব ভাবছি। তো এখন এই যে এই রুটিটাকে তেল দিয়ে করিনি, আমার কাছে তেল দেওয়া রুটি খেতে ভীষণ ভালো লাগে। এটাকে হালকা তেল দিই, তেল দেওয়া রুটি, লুচি এসব ভালো লাগে আমার কাছে। তেল দিলে না রুটিটা অনেকটা পরোটার মতো হয়ে যায়, দারুণ টেস্টি হয়। পুরোটার মধ্যে এইভাবে তেল মানে সর্ষের তেল, তাছাড়াও সাদা তেল, রিফাইন্ড অয়েল যেটা পাওয়া যায় সেটা দিলেও কিন্তু ভালো হয়। আমাদের বাড়িতে রিফাইন্ড অয়েলটা বেশি একটা খাওয়া হয় না, সর্ষের তেলই খাওয়া হয়। এই সর্ষের তেলটা এমজি, তো এর জন্য কিন্তু এটাই দিয়ে দিলাম। রুটিটা ভালোই ফুলে যাবে, তেল দেওয়ার পর কিন্তু রুটি ফুলেও যেরকম টেস্টও হয় সেরকম। তোমাদের কাদের কাদের ভালো লাগে তেল দেওয়া রুটি অবশ্যই বলো, কিন্তু আমার কাছে তেল দেওয়া রুটি সব থেকে প্রিয়। একদম এটা পরোটার মতো হয়ে যাবে, এটা খেতে আমার দারুণ দারুণ লাগে। আর এটার সাথে যদি আলু ছোট ছোট করে একদম কেটে একদম পাতলা করে ঝোলের মতো করা যায়, যেটা নতুন আলু দিয়ে করা হয় একদম পাতলা করে, সেটা যদি হয় একদম পুরো খাওয়া জমে যায়। তো আমি যে 3টা রুটি করে রাখবো, এখানে আছে 2টো আর এই যে একটা। আমার ভাইকে ডাক দিলে এখনই 3টা রুটি খেয়ে নেবে, কারণ আমার ভাই রুটি পাগল, ভীষণ রুটি খেতে ভালোবাসে। আর আজকে আমি রুটিগুলো করছিলাম তার একমাত্র কারণ আমার শরীরে ভীষণ জ্বর, তো ভাবছিলাম ভাত আর খাবো না। আর বাবা আমার রুটি খাওয়া দেখে বাবা বলছিল যে আমার জন্য রুটিটা করে নিস, ঘরে ভাত কম, ভাতটা মা খাবে। আমার মা না একদমই রুটি খেয়ে রাতে ঘুমোতে পারে না, ভাতটা খুবই প্রয়োজন। হয়ে গেছে আমার তেল দেওয়া রুটি, এটাকে এখন বন্ধ করে রেখে দিই। গ্যাসের ওভেনটা বন্ধ করলাম, এগুলো আর কিছু করব না, কারণ এদিকে তো আর রান্না করতে হচ্ছে না। বোন বারবার ফোন করছে যে দিদি রুটি করিস না, দেখা যাক কি পাঠায়। তো এই জায়গাটাকে একটু পরিষ্কার করে রাখি, আর এই যে গরম যে তাওয়াটা আছে এটাকে নিচে রেখে দিই, এই উনুনটার এখানে রেখে দিই। হয়ে গেছে, এটাকে একটু পরিষ্কার করব। ভীষণ জ্বর, জানো প্রচুর জ্বর উঠেছে আমার। মাই বলছিল তোর করতে হবে না, তোর শরীরে যা জ্বর। একটু যে ফোন করাতে আমি মাকে বললাম যে যাও তুমি, আমি করে নিচ্ছি। এই প্যাকেটগুলো উনুনের মধ্যে দিয়ে দিই। এইসব ক্যারি ব্যাগ ট্যাগ আমি একদমই সামনে রাখি না, নোংরা নোংরা দেখা যায়, ভালো লাগে না, একদম উনানে দিয়ে পুড়ে ফেলি। চলো এই জায়গাটাকে এইটুকু পরিষ্কার করলাম, আর করবো না, আমার শরীরে পাচ্ছি না আমি। তেলটা রেখে দিই, আর এই যে তেল দেওয়া রুটিটা খেয়ে নিই। তেল দেওয়া রুটি আমার খেতে বেশ ভালো লাগে, ওটা খেয়ে। রাত্রেবেলায় মামার বাড়ি থেকে পাটিসাপটা পাঠিয়েছে আর চিতই পিঠা, আর সাথে পায়েস পাঠিয়েছে। মা আর বাবা দুজনেই খেয়ে এসেছে, ভাইয়ের জন্য আমার জন্য নিয়ে চলে এসেছে। তো আজকে রাতে এটা খেয়ে পেট ভরে গেছে, আর কিছু খাওয়ারই দরকার পড়েনি। এটা খেয়ে আজকে ঘুমিয়ে গেছি, কারণ এটা প্রচুর প্রচুর বেশি দিয়ে দিয়েছে। আর খেয়ে এত টেস্ট হয়েছে, খেয়ে একদম পেটটাই ভরে গেছে আমার।